আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ডিএমআরসি অনলাইন ক্লাসে। তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ ক্লাসে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখি। বিগত তিনটি ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, ব্যবস্থাপনা কি পেশা এবং ব্যবস্থাপনার সর্বজনীনতা। তাহলে চলো আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ব্যবস্থাপনার স্তর। আমরা বিগত ক্লাসগুলোতে যখন ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করেছি তখন একটি বিষয় খুব সুস্পষ্টভাবে জেনেছি যে ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। তার মানে একদম নিচের স্তর থেকে বা একটি সংগঠনের নিচের স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনা বিষয়টি যুক্ত। তার মানে সকল স্তরেই বিভিন্ন ধরনের ব্যবস্থাপকদের অবস্থান, আর এই সকল স্তরের ব্যবস্থাপকদের কাজের ধরন অনুযায়ী ব্যবস্থাপনার স্তরকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো চিত্র দেখতে পারবে এখানে দেয়া আছে ব্যবস্থাপনার স্তর। সেই তিনটি স্তরের মধ্যে ব্যবস্থাপনার একদম প্রথমে যে স্তরটি রয়েছে সেটি হলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, দ্বিতীয় পর্যায়ে রয়েছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, তৃতীয় বা একদম শেষ পর্যায়ে রয়েছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এদের স্তর ভিত্তিক ভাগের কারণটা কি? স্তর ভিত্তিক ভাগের কারণটি হলো একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। প্রতিষ্ঠানের একটি পক্ষ যাদের কাজ হলো শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা, নীতি প্রণয়ন করা, কৌশল প্রণয়ন করা। আরেকটি পর্যায়ের কাজ হলো প্রতিষ্ঠানের সেই প্রথম স্তর যে নীতি বা কৌশল প্রণয়ন করেছে সে অনুযায়ী পরের স্তরকে কাজের জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়। শেষ স্তরের কাজ হলো প্রতিষ্ঠানের শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। এই যে বিভিন্ন স্তর রয়েছে প্রত্যেকটি স্তরের কাজ আলাদা আলাদা রয়েছে এবং প্রত্যেকটি স্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও রয়েছে আলাদা এবং তাদের পদমর্যাদাও গুলো আলাদা। তাহলে আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেয়া আছে একদম উচ্চ পর্যায়ে বোর্ড অফ ডিরেক্টরস, চিফ এক্সিকিউটিভ, জেনারেল ম্যানেজার। আবার মধ্য পর্যায়ে রয়েছে প্রোডাকশন ম্যানেজার, পারচেজ ম্যানেজার, সেলস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, পাবলিক রিলেশন ম্যানেজার। আবার নিচের স্তরে রয়েছে ফোরম্যান, সুপারভাইজার, সেকশন অফিসার, সুপ্রিটেন্ডেন্ট। আসো আমরা একটু বিশদভাবে জেনে নিই। আমরা প্রথমেই যে স্তরটি নিয়ে আলোচনা করব তা হলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে প্রথমে সেটা জেনে নিই। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীদের নিয়ে যে ব্যবস্থাপনা গড়ে ওঠে তাই হলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। শীর্ষ পর্যায়ে বলতে কারা? প্রতিষ্ঠানের মালিক পক্ষ রয়েছে এর মধ্যে, তারপরেই রয়েছে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী, সচিব হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। এরাই সাধারণত একটি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অবস্থান করে এবং তাদের কাজ হলো প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণয়ন করা, নীতি প্রণয়ন করা, দীর্ঘমেয়াদী লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করা। প্রতিষ্ঠানের জন্য ভালো মন্দ যে কোনো বিষয়ে প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনার মূল যে কেন্দ্রে রয়েছে এই কাজটি করে থাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। পরবর্তীতে তাদের প্রণীত বিভিন্ন ধরনের পরিকল্পনা, নীতি, কৌশল এইগুলোকে বাস্তবায়নের জন্য যে পর্যায়টি দায়িত্ব পালন করে থাকে সেই পর্যায়টি হলো মধ্য পর্যায়। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে কি রয়েছে? উচ্চ পর্যায়ের গৃহীত বিভিন্ন ধরনের লক্ষ্য, পরিকল্পনা, নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে স্তর কাজ করে থাকে তাকে বলে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। এদের কাজগুলো কি? মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার কাজ হলো পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠিতকরণ করা, পরিচালনা করা
নেতৃত্ব দেওয়া, সমন্বয় করা ও নিয়ন্ত্রণ করা। এই পর্যায়গুলো সাধারণত প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মূল দায়িত্ব পালন করে থাকে, যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, এবং তারা প্রতিটি বিভাগের প্রধান হিসেবে তাদের নিজ নিজ বিভাগে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ধরনের ফোরম্যান, সুপারভাইজার তাদেরকে কাজের দিক নির্দেশনা দিয়ে থাকে, যেন সেই সুপারভাইজার, ফোরম্যান বা দলনেতারা তাদের অধীনস্থ শ্রমিক কর্মীদেরকে দিয়ে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনে নির্ধারিত কাজটি করে নিতে পারে। তাহলে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়নের জন্য মূলত বাস্তবায়নের মূল কাজটি কিন্তু শুরু হয়ে থাকে মধ্য পর্যায় থেকে। তাহলে আমরা পরবর্তীতে জেনে নেই এই বাস্তবায়নের জন্য যারা শ্রমিক কর্মচারী, যারা মূল প্রত্যক্ষ ভূমিকা রাখে, তাদেরকে পরিচালনা করার জন্য যে ব্যবস্থাপনা রয়েছে তা হলো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এখানে দেয়া আছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা, নীতি, কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। তার মানে যারা শ্রমিক কর্মীদেরকে সরাসরি তত্ত্বাবধান করে থাকে বা যারা শ্রমিক কর্মীদেরকে দিয়ে সরাসরি কাজ করিয়ে নিয়ে থাকে, ব্যবস্থাপনা সেই স্তরকে বলা হয় নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এই শ্রমিকদের সাথে এই ব্যবস্থাপনার সরাসরি সম্পর্ক থাকার কারণে এই স্তরকে কিন্তু তত্ত্বাবধান পর্যায়ে বলা হয়। তত্ত্বাবধান পর্যায়ে এই শব্দটি তোমাদের মনে রাখতে হবে, কারণ এই প্রশ্ন, এই তত্ত্বাবধান শব্দটি দিয়ে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। এভাবে আসতে পারে ব্যবস্থাপনার কোন স্তরকে তত্ত্বাবধান পর্যায়ে বলা হয়ে থাকে। এই পর্যায়ে অবস্থান করেন বিভিন্ন ধরনের সুপারভাইজার, ফোরম্যান এবং দলনেতা। তাহলে আমাদেরকে অবশ্যই এই ব্যবস্থাপনার যে তিনটি স্তর রয়েছে সেটি সম্পর্কে ধারণা রাখতে হবে। কোন স্তরের কোন কাজ, কোন স্তরে কারা অবস্থান করছে, এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদেরকে বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন থাকবে। ধরো তোমাকে এমন ভাবে প্রশ্ন করতে পারে, একটি ছোট্ট উদ্দীপক যদি আমরা এভাবে বলি যে মিস্টার রহিম একটি প্রতিষ্ঠানের মূল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। তার কাজ হলো প্রতিষ্ঠানের জন্য নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা। এখন এই উদ্দীপকের আলোকে যদি তোমাকে কোনো সৃজনশীল প্রশ্ন করতে চায় যে মিস্টার রহিম উদ্দীপকে ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে, তাহলে আমরা যদি একটু জেনে রাখি আগে থেকেই যে এই নীতি ও কৌশল প্রণয়ন করা কোন স্তরের কাজ, তাহলে আমরা কিন্তু সহজেই উত্তরটা দিয়ে দিতে পারবো যে মিস্টার রহিম ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছে। ঠিক একইভাবে মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে এখানে যে মূল বিষয়গুলো রয়েছে তাদের কাজটি কি এবং ওই পর্যায়ে কারা অবস্থান করেন, এই বিষয়গুলো আমাদের জানা থাকলে আমরা কিন্তু খুব সহজেই ব্যবস্থাপনার বিভিন্ন স্তরগুলো নিয়ে প্রশ্ন আসলে তার উত্তর করতে পারবো। আমাদেরকে বিষয়টি খুব ভালোভাবে বই থেকে পড়ে জেনে নিতে হবে। পরবর্তীতে আজকে যে আলোচনার বিষয় ছিল সেখানে যে বিষয়টি ছিল তা ছিল ব্যবস্থাপনা কি একটি পেশা? তোমাকে যদি প্রশ্ন করি ব্যবস্থাপনা কি একটি পেশা, তোমার উত্তর কি হবে? এই উত্তরটি জানার জন্য আমাকে প্রথমেই কিছু বিষয় জেনে নিতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই আমাকে যেটা জেনে নিতে হবে পেশা কি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে পেশা কি, তাহলে তোমাকে জেনে নিতে হবে পেশার সংজ্ঞাটা হলো এমন, পেশা হলো কোনো বিষয়ে অর্জিত বিশেষ জ্ঞান যা আমরা জীবিকা অর্জনের জন্য ব্যবহার করি। পেশা হলো কোনো বিষয়ে অর্জিত জ্ঞান যা আমরা জীবিকা অর্জনের জন্য ব্যবহার করি। এখন আমরা যদি কোনো কাজকে পেশা বলতে চাই তাহলে তার ভিতরে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো থাকলেই আমরা ওই কাজটিকে পেশা বলতে পারবো। আমরা দেখে নেই কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথমে যেটি দেয়া আছে তোমরা একটু খেয়াল করবে, কোনো কাজকে যদি আমরা পেশা বলতে চাই তার মধ্যে প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হলো নির্দিষ্ট বিষয়ে অর্জিত বিশেষ প্রশিক্ষণ বা বিশেষায়িত জ্ঞান।
নির্দিষ্ট বিষয়ে অর্জিত বিশেষ প্রশিক্ষণ বা বিষয়িত জ্ঞান। যেমন আমরা একজন ডাক্তারকে বলতে পারি, একজন ইঞ্জিনিয়ারকে বলতে পারি, একজন শিক্ষককে বলতে পারি। এরপরে রয়েছে একই কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে কোনো সংঘের সদস্যপদ। তোমরা দেখে থাকবে বা জেনে থাকবে বা শুনে থাকবে যে বিভিন্ন ধরনের পেশাজীবীরা তারা বিভিন্ন ধরনের সংঘ করে, তাদের বিভিন্ন ধরনের পারস্পরিক সহযোগিতার জন্য বিভিন্ন সংঘ করে। যেমন বিভিন্ন জায়গায় রয়েছে শিক্ষক সমবায় সমিতি, বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে সমবায় সমিতি। এই যে সমিতি বা সংঘগুলো তাদের কল্যাণের জন্য তারা করে থাকে। এবং তুমি যে কাজটিকে পেশা বলতে চাচ্ছ, সেই পেশা অবশ্যই নির্দিষ্ট কোনো সংঘের আওতাভুক্ত। পরবর্তীতে পেশাগত আচরণ নিয়ন্ত্রণের জন্য সংঘ বা সংস্থা কর্তৃক বিধিবিধানের উপস্থিতি। তুমি তোমার একই পেশার লোকদের যে নিয়ে যে সংঘ করলাম, সেই সংঘ কার্যক্রম পরিচালনার জন্য বা সংঘের আওতাভুক্ত সদস্যদের সকল কার্যক্রমকে সুষ্ঠুভাবে তদারকির জন্য বা পরিচালনার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম থাকবে। উক্ত বিধিবিধান মেনে চলার প্রতি সদস্যদের দৃঢ় অঙ্গীকার। এবং তুমি যদি সেই সংঘের সদস্য হও তাহলে তোমাকে অবশ্যই তা মেনে চলার দৃঢ় অঙ্গীকার করতে হবে। সর্বোপরি সরকার প্রণীত নির্দিষ্ট আইনের আওতাভুক্ত এমন কোনো সংজ্ঞা বা এমন কোনো কাজকে পেশা বলা যাবে না যেটা সরকারের আইন সিদ্ধ নয়। তাহলে অবশ্যই সেই আইন সিদ্ধ বিষয়গুলোকেই পেশা বলা যাবে। আমরা পেশার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এগুলো যদি আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োগ করতে যাই তাহলে আমরা দেখব অনেক ক্ষেত্রেই বা অনেক স্তরের বা অনেক ধরনের ব্যবস্থাপনা কাজ সরাসরি পেশা হিসেবে আখ্যায়িত করা যাবে না। এই কারণে আমাকে যদি প্রশ্ন করে ব্যবস্থাপনা কি একটি পেশা, আমার উত্তরটি শুরু হবে এভাবে: সার্বিক দিক বিবেচনায় সকল ক্ষেত্রে ব্যবস্থাপনাকে পেশা বলা যাবে না। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো তোমার মা তার নিজের বাসার, আমরা গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমার মা এখন একজন হাউস ম্যানেজার, মানে তিনি একজন গৃহ ব্যবস্থাপক। তিনি যে কাজগুলো করছেন তার বাড়ির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য তিনি ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের ধাপগুলো অনুসরণ করেই কাজ করছেন। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার মা কিন্তু এই কাজ বা তোমার পরিবার পরিচালনা করার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জ্ঞান অর্জন করেনি। তোমার মা কিন্তু এটা নিয়ে কোনো সংঘ বা সমিতির সদস্য নয়। তাহলে দেখা যাচ্ছে তোমার মা ব্যবস্থাপনার অধীনে কাজগুলো করলেও তোমার মায়ের কাজকে কিন্তু আমরা পেশা বলতে পারবো না। তাহলে সার্বিক দিক বিবেচনায় কিন্তু এক কথায় সকল ধরনের ব্যবস্থাপনাকে আমরা পেশা বলতে পারবো না। আমরা কোনো কাজকে তখনই পেশা বলতে পারবো বা ব্যবস্থাপনাকে আমরা তখনই পেশা বলতে পারবো যখন ব্যবস্থাপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে। যেমন একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক, একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, একটি প্রতিষ্ঠানের সচিব এবং একটি প্রতিষ্ঠানের মূল দায়িত্বে থাকা বোর্ড অফ ডিরেক্টরস। তারা কিন্তু সুনির্দিষ্ট এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে তাদের কার্যক্রম সম্পাদন করে। অর্থাৎ তাদের কাজকে আমরা কিন্তু আত্মস্বীকৃতভাবে পেশা বলতে পারবো। এখন বর্তমান সময়ে কিন্তু ব্যবস্থাপক হওয়ার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা অর্জন করতে হয়। তাহলে ওই জ্ঞান অর্জন করে যারা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করবে তাদের কাজকে কিন্তু আমরা অনায়াসে পেশা বলতে পারবো। পরবর্তীতে আজকে আলোচনায় যে শেষ বিষয়টি ছিল তা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, ব্যবস্থাপনার সর্বজনীনতা। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম যে ব্যবস্থাপনার সর্বজনীন। প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। তিনি তার আলোচনার মধ্যে যে বিষয়টি বলেছিলেন তার মধ্যে ছোট পরিবার থেকে শুরু করে বৃহদায়তন প্রতিষ্ঠান ও রাষ্ট্র সবাই কোনো না কোনো ভাবে ব্যবস্থাপনার জ্ঞানের ব্যবহার করে। একজন রাষ্ট্রপ্রধান যেমন তার কাজ করার জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, কাজ শেষে তা যাচাই বাছাই করেন, ঠিক একইভাবে
একজন পরিবার প্রধানও কিন্তু পরিকল্পনা করেন এবং দিন শেষে তার কার্যক্রমে নিয়ন্ত্রণ করেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের বা একটি দেশের উচ্চ পর্যায়ে থেকে তোমার পরিবার পর্যন্ত সকল জায়গায় এই ব্যবস্থাপনার জ্ঞানটি ব্যবহার হচ্ছে এবং তুমি নিজেও কিন্তু ব্যবস্থাপনার জ্ঞানগুলো ব্যবহার করছো। অতএব তুমি নিজেও জানো না কোনো না কোনো ভাবে তুমি নিজেও একজন ব্যবস্থাপক। অতএব দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনার জ্ঞানটি সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য। এই কারণে আমরা বলে থাকি যে ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে তিনটি বিষয় নিয়ে জানলাম, ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনা কি একটি পেশা এবং ব্যবস্থাপনার সর্বজনীনতা, তিনটি বিষয়ই এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিজেদের বই থেকে খুব গুরুত্ব সহকারে এই তিনটি বিষয় জানবে, পড়বে এবং প্রয়োজনে লেকচারের সহায়তা নেবে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।